যদি মে দিবসকে সরকারি ছুটি এবং এই দিবসকে রাষ্ট্রীয়ভাবে উদযাপনের সিদ্ধান্ত ঘোষণা না করতেন, তাহলে তার 20 দিন পর প্রথম একটি আন্তর্জাতিক সংগঠন আইএলও হয়তো বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে ঘোষণা করতেন না এবং সদস্যপদ দিতেন না। এবং এই কাজটি না হলে পরবর্তীতে জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংগঠনগুলো এবং রাষ্ট্রগুলো বাংলাদেশকে স্বীকৃতি দিতে হয়তো বিলম্ব করতেন। সম্মানিত অতিথিবৃন্দ, সংগ্রামী ভাইরা, জাতির জনক বঙ্গবন্ধু সারা জীবন তার রাজনৈতিক জীবনে শ্রমজীবী মানুষ, ভাগ্যবঞ্চিত মানুষ, তার দুঃখী বাঙালি মানুষের জীবনের অর্থনৈতিক মুক্তির জন্য, তাদের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করেছেন এবং মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি শ্রমজীবী মানুষের অধিকার এবং ভাগ্যের পরিবর্তনের সংগ্রামে মাথা নত করেননি। আর যে কারণে তাকে সপরিবারে প্রতিক্রিয়াশীল ধনিক শ্রেণী এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের হাতে জীবন দিতে হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু এদেশের শ্রমজীবী মানুষকে সর্বপ্রথম সরকারি কর্মচারীর মর্যাদা দিয়েছিলেন, সম্মান দিয়েছিলেন এবং তাকে হত্যা করার ভিতর দিয়ে সেই সম্মান এবং মর্যাদাকে কেড়ে নেওয়া হয়েছিল। আপনারা সবাই জানেন, আমাদের মহাজোট সরকার ক্ষমতা আসার পর থেকে শ্রমজীবী মানুষের মুক্তির জন্য, তাদের ভাগ্যের পরিবর্তনের জন্য বেতন এবং মজুরি বৃদ্ধি করেছে, যে কারণে উৎপাদন, রপ্তানি আয়, কর্মসংস্থান, বিনিয়োগ, এফডিআই, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, সামাজিক নিরাপত্তা এবং একই কারণে জিডিপি বৃদ্ধি পেয়েছে। নির্বাচনী ইশতেহার ও ভিশন 2021 বাস্তবায়নের লক্ষ্য অর্জনের পথে জাতি দীপ্ত পদভারে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের ইতিহাসে অতীতের যে কোনো সময়ের চেয়ে আমাদের শিল্প সম্পর্ক, আমাদের দেশের ইন্ডাস্ট্রিয়াল রিলেশন সবচাইতে ভালো অবস্থায় আছে এবং কয়েকদিন আগে ওয়ার্ল্ড ব্যাংক ডুইং বিজনেস রিপোর্ট যেটা প্রকাশ করেছে, সেই জায়গায় বিশ্বের শ্রেষ্ঠ 10টি দেশের মধ্যে বাংলাদেশকে একটি দেশ হিসাবে তারা ঘোষণা করেছে। এই ঘোষণা আমাদের দেশের বিনিয়োগ বান্ধব পরিবেশকে সারা বিশ্বেরবাসীর কাছে উন্মুক্ত করে দিয়েছে। আপনারা জানেন, এরই পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য, নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রও চলছে এবং অতীতে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে দেশের মানুষ বিরোধী যে সমস্ত ষড়যন্ত্রকে বারবার মোকাবেলা করেছে, আমি আজকে এই দিনে দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামীতেও সমস্ত ষড়যন্ত্রকে পদদলিত করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতি এগিয়ে যাবে আমাদের ভিশন 2021কে বাস্তবায়ন করার জন্য। আমি জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণার সে প্রথম প্যারায় উল্লেখ করে সবাইকে স্মরণ করে দিতে চাই। সেখানে বলা হয়েছিল, পৃথিবীর সকল মানুষ জন্মগতভাবে স্বাধীন এবং সমান অধিকার এবং মর্যাদার দাবিদার। আমরা কে শ্রমিক, কে মালিক, কে শাসক আর কে শোষিত সেই কথাটি বলা বড় নয়, কে বাংলাদেশি, কে আমেরিকান, কে ইউরোপিয়ান সেই পরিচয়টিও বড় নয়। বড় কথা হলো পৃথিবীর সকল মানুষের সমান অধিকার এবং মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার আছে, দাবি আছে। সেই দাবিকে পূরণ করতে না পারলে শুধু বাংলাদেশ নয়, বিশ্ব শান্তি এবং নিরাপত্তা অবশ্যই অনিশ্চয়তার মুখে নিপতিত থাকবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার কার্যক্রমে ইতিমধ্যেই ঘোষণা করেছেন নারী এবং পুরুষের মধ্যে বৈষম্যমুক্ত একটি নারী উন্নয়ন নীতিমালা। কারণ আমাদের দেশে মোট জনসংখ্যার মোট শ্রমশক্তির অর্ধেক হলো নারী। সেই নারীর যদি উন্নয়ন সম্ভব না হয়, তাহলে আমাদের জাতীয় উন্নয়ন কোনো দিনও সম্ভব হবে না। এই জন্য মহান মে দিবসে শ্রমজীবী মানুষের পক্ষ থেকে নারী উন্নয়ন নীতিকে আমরা সমর্থন জানাই এবং স্বাগত জানাই এবং
সেই সাথে আমি একজন পুরুষ হয়েও আমি বলতে চাই, এই নারী উন্নয়ন নীতির বিরোধিতার নামে যারা জাতীয় উন্নয়ন অগ্রগত যাত্রাকে ব্যাহত করতে চান, তাদের ঘরে যে সমস্ত নারী সদস্য আছেন, আপনারা দয়া করে তাদের জন্য সকল ধরনের সেবা এবং কাজ আপনারা বন্ধ করে দিয়ে প্রতিবাদ জানান। প্রত্যেকের ঘর থেকে আপনাদের সংগ্রাম, মুক্তির সংগ্রাম শুরু করে মাননীয় প্রধানমন্ত্রীর সরকারের হাতকে শক্তিশালী করুন। কারণ নারীর সকল কাজ, সকল সেবার অর্থনৈতিক এবং সামাজিক মূল্য আছে। সেই অর্থনৈতিক এবং সামাজিক মূল্যায়নকে যদি আর্থিকভাবে মূল্যায়িত করা হয়, তাহলে কিন্তু আমাদের জিডিপি অনেক বৃদ্ধি পাবে এবং তাদের আসল গুরুত্বটা কি এটা কিন্তু আমরা বুঝতে পারব। আমার সম্মানিত সুধীবৃন্দ, মাননীয় অতিথিবৃন্দ, সরকার ইতিমধ্যেই শ্রমিকদের মুক্তির জন্য এবং আমাদের দেশের অর্থনৈতিক মুক্তির জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করেছে, আমি তার বিস্তারিত একটা ফিরিস্তি আজকের আমাদের স্মরণিকার 4 থেকে 10 পাতায় প্রকাশিত একটি লেখায় আমি উল্লেখ করেছি। এ বিষয়ে মাননীয় মন্ত্রী নিশ্চয়ই বলবেন। আমি শুধু এইটুকু বলতে চাই, আমাদের শ্রম আইন, শ্রম নীতি এবং গৃহ শ্রমিক সুরক্ষা নীতিমালা কিন্তু চূড়ান্ত হয়ে গেছে। এটা ত্রিপক্ষীয় কমিটিতে আলোচনা করে ক্যাবিনেটে গেলেই কিন্তু এখন এটা বাস্তবতার আলো দেখবে। আমি আজকের দিনে দাঁড়িয়ে আমি অনুরোধ জানাতে চাই যে মাননীয় মন্ত্রীর নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় এই 3টি জরুরি কাজ দ্রুত সম্পাদন করবেন। কারণ 1980 সালে যে শ্রমনীতিটা প্রণয়ন করা হয়েছে, সেই শ্রমনীতি কিন্তু আজকের দিনে অচল। এবং প্রথম যে শ্রমনীতি ঘোষণা করা হয়েছিল 1972 সালে প্রয়াত শ্রমমন্ত্রী জহুর আহমেদ চৌধুরীর মুখ দিয়ে, তারপরে কিন্তু 75 সালে জাতির জনক বঙ্গবন্ধুর নির্দেশে পরিবর্তিত সমাজ এবং অর্থনৈতিক ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ আরও একটি দ্বিতীয় শ্রমনীতি প্রণয়ন করা হয়েছিল এবং সেটা চূড়ান্ত করা হয়েছিল। 75 সালের 15ই আগস্ট জাতির জনককে হত্যা এবং রাষ্ট্রীয় ক্ষমতার পট পরিবর্তনের কারণে সেই শ্রমমুখী, উৎপাদনমুখী শ্রমনীতিটি আলোর মুখ দেখেনি। 80 সালে যেটা ঘোষণা করেছেন জহুর আহমেদ চৌধুরী সাহেব, সেটা তার সম্পূর্ণ বিপরীত, অর্থাৎ একটি স্বাধীন দেশের, সার্বভৌম দেশের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এই অচল শ্রমনীতি দিয়ে দীর্ঘ 30 বছর চলছে। এই নীতিটা দ্রুত এটাকে বাস্তবায়ন করা দরকার এবং ঘোষণা করা দরকার। না হলে আমরা তো শ্রম আইন তৈরি করতে বাধার সম্মুখীন হচ্ছি। আজকে যে কথাটি বলতে চাই, আমাদের ভিশন 2021-এ কৃষি খাতের 48% শ্রমিককে কমিয়ে 33 আনার কথা বলা হয়েছে। শিল্প খাতে 16% শ্রমিককে 30% উন্নীত করার কথা বলা হয়েছে। 40% বেকারত্বকে কমিয়ে 15% আনার কথা বলা হয়েছে। আমরা যদি এই লক্ষ্যগুলো বাস্তবায়ন করতে চাই, আমাদের বেকারত্বের হার কমাতে হবে, আমাদের বিনিয়োগ এবং শিল্প প্রতিষ্ঠানের সম্প্রসারণ করতে হবে। আমাদের শুধু গ্যাস এবং বিদ্যুতের সমস্যার কথা বলে শিল্পায়নের অগ্রযাত্রাকে অবহেলা করলে চলবে না। যে দেশে গ্যাস নাই, সে দেশে কি শিল্পায়ন হয় না? সে দেশেও শিল্পায়ন হয়। আমাদের বিকল্প ব্যবস্থা উদ্ভাবন করে আমাদের শিল্পায়ন করতে হবে। আজকে আমাদের কৃষিতে যে বিশাল সাফল্য, এটা কমিটমেন্ট থেকে এসেছে সরকারের এবং কৃষি খাতের কর্মরত শ্রমিক এবং কৃষকদের। আমরা নিশ্চয়ই শিল্পপতি, ব্যবসায়ী যারা আছেন, তাদের সেই কমিটমেন্ট পেলে, তাদের সেই আন্তরিকতা পেলে, সরকারের সহযোগিতা পেলে আমরাও শিল্প খাতের প্রসার ঘটাতে পারবো এবং বাংলাদেশের বেকারত্বের হার অবশ্যই আমরা কমাতে সক্ষম হব। কারণ ইতিমধ্যেই আমাদের দারিদ্র্যের হার 40 থেকে 32-এ কমে এসেছে এবং আমরা আশা করছি আগামী দিনে এই হার আরও কমে আসবে এবং ভিশন 2021 বাস্তবায়ন হবে। আমি আমার বক্তব্য দীর্ঘস্থায়ী করতে চাই না। আমি এইটুকু বলতে চাই, এই সরকার রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে আসার পর সংসদীয় কমিটি এবং মন্ত্রণালয় আমরা আন্তরিকভাবে সম্প্রীতির সাথে আমরা যে সুপারিশমালাগুলো তৈরি করেছি, এটা যদি বাস্তবায়ন করা হয়, মাননীয় প্রধানমন্ত্রী, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আগামী 30 বছরে, 3 দশকে নতুন করে এই ক্ষেত্রে কোনো আইন এবং নীতিমালা প্রণয়নের প্রয়োজন হবে না। আমরা জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আইএলও সদস্য হওয়ার পর 60টি কোর কনভেনশন সহ এ পর্যন্ত 33টি কনভেনশন আমরা অনুসমর্থন করেছি। আইএলও কনভেনশন 138 রিলেটিং টু মিনিমাম এজ অফ এমপ্লয়মেন্ট, এটা আমরা সমর্থন করিনি, কিন্তু এটা করা উচিত এই কারণেই যে এটাতে আমাদের কোনো রিস্ক ফ্যাক্টর নাই। আমরা শ্রম আইনে এবং শিশু শ্রম নীতিমালায় আমরা ন্যূনতম বয়স নির্ধারণ করেছি। অতএব এটা অনুসমর্থন করলে আমাদের কোনো ক্ষতি বা কোনো ধরনের ঝুঁকি নাই। এটা অবিলম্বে এটা অনুসমর্থন করার ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং আইএলওর কনভেনশন
5 and 187 relating to occupational health and safety, এটাও আমাদের অনুসমর্থন করার পদক্ষেপ নিতে হবে। কারণ ইতিমধ্যেই আমাদের পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা নীতিমালা যেটা তৈরি করা হয়েছে এটা একদম আপডেটেড এবং আন্তর্জাতিক মানের। অতএব এই সমস্ত আইএলওর কনভেনশন অনুসমর্থন করলে আমাদের ভাবমূর্তি বাড়বে, বিশ্বে আমাদের গ্রহণযোগ্যতা বাড়বে, আমাদের বিনিয়োগও এফডিআইও এখানে বৃদ্ধি পাবে। আমি সেই অনুরোধ রেখে আমার বক্তব্যের শেষে এসে বলতে চাই, মহান মে দিবস বিশ্বের শ্রমজীবী মানুষের সত্যিকারের স্বজন হারানোর বেদনায়, মহাবিজয়ের আনন্দে ও সর্বোপরি ঐক্য, ত্যাগ, সংগ্রাম ও অধিকার আদায়ের চেতনা সিক্ত এক অনন্য সাধারণ দিন হিসাবে চিরদিন বেঁচে থাকবে। এবং আমাদের দেশের এবং সারা বিশ্বের মানুষ এই দিনে ঐক্যবদ্ধ হবার এবং সকল শোষণের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করার জন্য উৎসাহিত হবে। আমি কবিগুরুর ভাষায় বলতে চাই, অন্ন চাই, বস্ত্র চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু, সাহস বিস্তৃত বক্ষপট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সারা বিশ্বের শ্রমজীবী মানুষের। আপনাদের সবাইকে সালাম এবং আদাব।